হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12 ফিজিক্সের তড়িৎ চুম্বকত্ব এই চ্যাপ্টারে এমসিকিউ প্রশ্নের সমাধানে আলোচনা করব এবং চেষ্টা করব যেই সমস্ত এমসিকিউ আজকে সমাধান করো সেগুলো সবথেকে সহজ এবং সরল করে বোঝানো। সেই জন্য ভিডিও কথা স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর আমি আজকে যেই এমসিকিউ সমাধান করবো সেটা হচ্ছে তোমাদের ছায়া প্রকাশনের বই থেকে, অর্থাৎ ফিজিক্সের ছায়া প্রকাশনের যে বই আছে ওই বইয়ের যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেগুলো সম্পূর্ণ সমাধান করে দেবে। ওকে, সেই জন্য ভিডিওটা তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখে নাও কোশ্চেনটা কী আছে। প্রথম কোশ্চেনটা দেখে কী আছে, 1 নম্বর এমসিকিউ প্রশ্ন। একটি চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুগামী চৌম্বক বলরেখার স্পর্শকের অভিমুখ দ্বারা ওই বিন্দুতে রাখা একটি বিচ্ছিন্ন উত্তর মেরুর কোন ধর্ম প্রকাশিত করে। খুবই সুন্দর কোশ্চেন, দেখে নাও কী বলছে দেখে নাও। কোশ্চেন নম্বর 1, অপশানগুলো কী দেওয়া আছে দেখুন। অপশান এ অবস্থান বলেছে প্রথমে। অপশান বি কী বলছে দেখুন। অপশান বি বলছে সরণ। অপশান সি বেগ। অপশান ডি ত্বরণ। দেখে না, থিওরির কোশ্চেন, থিওরি তোমরা পড়লে আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে কোশ্চেনটা আরেকবার দেখে না কী বলছে, একটি চুম্বক ক্ষেত্রের কোনো বিন্দুগামী, একটা চুম্বক ক্ষেত্র আছে, ওকে, চুম্বক বলরেখা স্পর্শক ওই মুখ দ্বারা ওই বিন্দুতে রাখা একটি বিচ্ছিন্ন উত্তর মেরুর কোন ধর্ম প্রকাশিত করবে। একটা বিচ্ছিন্ন উত্তর মেরুর কোন ধর্মকে প্রকাশিত করে দেখে নাও। এখানে বলছে অবস্থান, সরণ, বেগ, ত্বরণ। তো সঠিক উত্তর হবে কি ত্বরণ। ত্বরণ হচ্ছে সঠিক উত্তর। ওকে, এই ত্বরণকে নির্দেশ করে। ওকে, তুমি যদি থিওরি থাকো তাহলে খুব সহজে বুঝতে পারবে। থিওরি ভিডিও বিশেষ করে যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, সেখানে ডিটেলস সেটা বোঝানো হয়েছে। কোশ্চেন নাম্বার 2 দেখে কি বলছে, কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ওইমুখ, ওই বিন্দুগামী চৌম্বক বলরেখার স্পর্শকের কী করে দেখে নাও। অপশান এ অভিমুখে, অপশান বি বিপরীত দিকে, অপশান সি লম্ব দিকে, অপশান ডি তির্যক হয়। ভালো করে দেখে নাও কোনো একটা বিন্দু। কোশ্চেন নাম্বার 2, এইগুলো সব থিওরি কোশ্চেনগুলো আমি শর্টে করে দিচ্ছি, যেগুলো টাফ হবে বা নিউমেরিক্যাল হবে সেগুলো ডিটেলসে আমি তোমাদের বুঝিয়ে দেবো। ওকে, কী বলেছে দেখে নাও, কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বিন্দুগামী চৌম্বক বলরেখার স্পর্শকের অভিমুখে হবে এটা, অর্থাৎ অপশান এর রাইট অ্যান্সার। কোশ্চেনটা ভালো করে বুঝে নাও কী বলছে, কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, আর ওই বলরেখার স্পর্শক বরাবর যেদিকে হবে সেই অভিমুখে হবে। চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে, বলরেখার অভিমুখ যেদিকে আছে দেখো, অর্থাৎ বলরেখা যেদিকে আছে সেই অভিমুখে, সেই দিকে হচ্ছে কি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হবে। তাহলে অপশান এ অভিমুখে, স্পর্শকের অভিমুখে, অর্থাৎ স্পর্শকের অভিমুখ যেদিকে হবে সেই দিকে তার ত্বরণ, সেই দিকে তার চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে। ওকে, কোশ্চেন নাম্বার 3 দেখে নাও, সুষম চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলি। খুবই সহজ, সুষম চুম্বক ক্ষেত্রের বলরেখাগুলি। কোশ্চেন নাম্বার 3 কী বলছে দেখে নাও, সুষম চুম্বক ক্ষেত্রের বলরেখাগুলি। অপশান এ সমদূরবর্তী সমান্তরাল সরলরেখাগুচ্ছ, অপশান বি সমদূরবর্তী সমান্তরাল সরলরেখাগুচ্ছ, অসমদূরবর্তী সমান্তরাল সরলরেখাগুচ্ছ, অপশান সি অপসারী সরলরেখাগুচ্ছ, অপশান ডি অভিসারী সরলরেখাগুচ্ছ। দেখে নাও, তার মানে কী বলছে, 4টে অপশান দেখে নাও। অপশান এ বলছে কি, এটা হচ্ছে ধরুন অপশান এ সমান্তরাল সরলরেখা, মানে সমদূরবর্তী, সবার দূরত্ব সেম, ওকে, সেম দূরে, অর্থাৎ সমান দূরত্বে সমান্তরাল সরলরেখা গুচ্ছ হচ্ছে একটা সুষম চুম্বক ক্ষেত্রকে নির্দেশ করবে। অপশান বিটা কি বলছে দেখে নাও, অসম দূরবর্তী। এইটা ধরলাম এর দূরত্ব এরকম আছে, কোনো দূরত্ব এরকম বেড়ে গেছে, কোনো দূরত্ব আবার এরকম আছে, আবার কোনোটা এরকম বেড়ে গেছে, মানে অসম দূরবর্তী চুম্বক ক্ষেত্র সমান্তরাল সরলরেখা গুচ্ছ। অপশান সি কী বলছে দেখে নাও। অপশান সি বলছে দেখেন এখানটা কি অপসারী সরলরেখা গুচ্ছ, অর্থাৎ এইটা অপসারী সরলরেখা, এটা হচ্ছে অপসারী বলা হয়। আর কি অপশান ডিটা বলছে কি অভিসারী। এরকম, তাহলে কোনটা সুষম চুম্বক ক্ষেত্রকে নির্দেশ করবে।
অবশ্যই অপশান এ, আমরা দেখিয়েছি তাই না, পুরো থিওরিতে বলেছি চুম্বক ক্ষেত্রে কখনো এরকম হয় না। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সমদূরবর্তী সমান্তরাল সরলরেখাগুচ্ছকে আমরা একটা সুষম চুম্বক ক্ষেত্র হিসেবে চিনি। অর্থাৎ সুষম চুম্বক ক্ষেত্রে বলরেখা কেমন লিখতে আমরা এইভাবে সমান দূরত্বে থাকবে, ওকে, একই দূরত্বের মধ্যে থাকবে। ওকে, তো নেক্সট কোশ্চেন নাম্বার 4, এটা ছিল কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 4টা দেখা যাক। প্রত্যেকটা আমি লজিক্যালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, কোশ্চেনটা কেমন হচ্ছে সেই অ্যান্সারটা সেটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। কোশ্চেন নাম্বার 3টা দেখেন কী বলছে, একটি উলম্ব দীর্ঘ তারের মধ্য দিয়ে ঊর্ধ্বমুখী তড়িৎ প্রবাহ হলো I, তারটির পূর্ব দিকে আর দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রে অভিমুখ হবে। চুম্বক ক্ষেত্রে অভিমুখ কোন দিকে হবে? খুবই সুন্দর কোশ্চেন, এটা আমি সহজে তোমাদের বুঝিয়ে দেবো, দেখে নাও, চিন্তার কোনো বিষয় নেই। প্রত্যেকটা কোশ্চেন আমি সহজে একদম ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। কোশ্চেনটা কি বলেছে দেখে নাও, কোশ্চেন নাম্বার 4। ওকে, একটা লম্বভাবে তার আছে, পরিবাহী তার, তার এই ঊর্ধ্বমুখে কারেন্ট প্রবাহিত হচ্ছে, আর এটা হচ্ছে পূর্ব দিকে। এখানে আমি অ্যাক্সিসটা লিখে দিচ্ছি, কি আছে, অ্যাক্সিসটা এইভাবে আছে। ওকে, অর্থাৎ ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। ওকে, এটা এইভাবে আছে। তাহলে বলেছে কি দেখে নাও, তাহলে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এইভাবে আছে, দেখেন। আমি এটা যেহেতু 3D ধরে নাও, এইটা অ্যাক্সিসের উপরে এইভাবে খাড়া অবস্থায় আছে। তাহলে ঊর্ধ্বমুখে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এখানে পূর্ব দিকে আর দূরত্বে, যে কোনো একটা দূরত্ব ধরলাম, আর দূরত্বে কী আছে দেখে নাও, আর দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রে অভিমুখ কত হবে। তাহলে এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রে অভিমুখ কী হবে দেখে নাও। তাহলে এটা আমরা জানি কি, যে যদি বায়ো সাপোর্টটা দেখি, ডেল্টা বি ইকুয়াল টু μ0 I/4 ইন্টু ডেল এল ক্রস আর বাই আর কিউ, তাই না? এটা জানি আমরা, এই ফর্মুলাটা জানি, ডিবি যদি করে থাকি এইটা, তাই না? এটা আমরা জানি। এবার ডেল এল ক্রস আর মানে, ডেল এল ক্রস আর হচ্ছে কি, এর ক্রস প্রোডাক্ট হচ্ছে কি ডিবির বা চুম্বক ক্ষেত্রের অভিমুখ হবে। তাহলে এখানে অভিমুখগুলো কী কী বলে দেখে নাও, অপশানগুলো আমি লিখে দিচ্ছি এখানে। অপশান এ, ফার্স্ট অপশন বলছে দেখে নাও পূর্ব দিকে। অপশান বি কি বলছে দেখে নাও উত্তর দিকে। অপশান সি কি বলছে দেখে নাও দক্ষিণ দিকে পশ্চিম দিকে, দক্ষিণ দিকে। অপশান ডি পশ্চিম দিকে। কোনটা সঠিক হবে দেখে নাও। তাহলে ডেল এল ক্রস আর ক্রস প্রোডাক্ট, ওকে। তার ডেল এল হচ্ছে কি ওয়ারের ক্ষেত্রে, এটাকে ডেল এল ধরতে হবে আমরা। তার ডেল এল ক্রস আর এইভাবে, এই ক্রস প্রোডাক্টটা এইভাবে হবে, ওকে, এইভাবে। তাহলে এইভাবে ঘোরাও, কক স্ক্রু নিয়ম অনুযায়ী এইভাবে ঘোরাও। তাহলে যদি এইভাবে ঘোরাই আমরা, তাহলে একটা স্ক্রু ড্রাইভারকে যদি এইভাবে ঘোরাও, স্ক্রুটা কোন দিকে, ভিতর দিকে প্রবেশ করে না বেরিয়ে যাবে। আবার তুমি একটা কাঠেতে তক্তাতে স্ক্রুটা টাইট দিচ্ছ, তো বা এটা ঘোরাচ্ছ স্ক্রুর মাথা ধরে এরকম হেডে, তাহলে এভাবে ঘোরালে স্ক্রুটা কোন দিকে যাবে, এইদিকে ঢুকবে। বা আমরা যদি একটা বোতলের ছিপিকে এইভাবে মুখটা ঘোরায় কোন দিকে যাবে, ভিতরে দিকে এটে যাবে। আর এই দিকে উল্টো দিকে করলে কী হবে, খুলে যাবে। তারপরে যখন এইভাবে করবো আমরা, তাহলে সেটা এই অভিমুখে যাবে। ভালো করে দেখে নাও, ভালো করে বিষয়টা বুঝে নাও। ডেল এল ক্রস আর এইভাবে, তারপরে আমি এটাকে এইভাবে যাচ্ছে, তাহলে এটা কোন দিকে যাচ্ছে দেখো না, এইভাবে, তাই না, এইদিকে। তাহলে এই দিক বরাবর যাবে, এই দিকে। তাহলে চুম্বক ক্ষেত্রের অভিমুখ এই দিক বরাবর হবে। তার মানে এই দিক বরাবর মানে কি, যখন এইটা ক্রস করবো তাহলে এই দিক বরাবর হবে, অর্থাৎ নর্থের দিকে হবে, এই ডাইরেকশানে। চুম্বক ক্ষেত্রের অভিমুখ দিকে নর্থের দিকে হবে। তাহলে অপশান বি ইজ রাইট অ্যান্সার। সবসময় চেক করে দেখে নেবে যে উত্তর ঠিক আছে কিনা, একদম নিজে থেকে বোঝার চেষ্টা করবে। তাহলে ছবিটাকে ইমাজিন করবে আগে, যে কী বলছে কোশ্চেনে, ছবিটা ইমাজিন করার পর তারপরে কক স্ক্রু নিয়ম লাগাবে। তাহলে এইভাবে যদি আমার ঘোরানো হয়, তাহলে এইভাবে গেলে কোন দিকে যাচ্ছে দেখো, ভিতরের দিকে। তাহলে এটা খাড়া আছে, ওইদিকে উত্তর দিক, তাহলে এই দিকে ভিতর দিকে যাচ্ছে মানে কোন দিকে যাচ্ছে, উত্তর দিকে যাচ্ছে। তাই এটা হবে কি চুম্বক ক্ষেত্রের অভিমুখ উত্তর দিকে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন নাম্বার 5 কী বলছে দেখো না, একটি খাড়া এবং সোজা পরিবাহিত প্রবাহের অভিমুখ উলম্বভাবে উপর দিকে। একটি বিন্দু পি পরিবাহীটির পূর্ব দিকে অল্প দূরত্বে অবস্থিত, আরেকটি বিন্দু কিউ একই দূরত্বে পশ্চিম দিকে অবস্থিত। পি বিন্দুতে চুম্বকীয় ক্ষেত্রের মান কত কী হবে দেখে নাও। কী বলছে কোশ্চেনটা দেখে নাও, খুবই সুন্দর এটা কোশ্চেনটা আছে।
কি বলেছে দেখেন, এটা কোশ্চেন নাম্বার 5, খুবই সহজ, দেখুন একদম ইজি আছে। কি বলছে দেখো না, একটা পরিবাহী তার আছে, তাহলে কারেন্ট যাচ্ছে এইদিকে, তাহলে এখান থেকে স্বল্প দূরত্বে পি বিন্দু আছে, আর এখান থেকে একই দূরত্বে কিউ বিন্দু আছে। তখন এখান থেকে যেই দূরত্ব আছে এখান থেকে দূরত্ব সেম, এটা যদি আর ধরি এটাও আর হবে, তাহলে এটা ডেলেন, তাহলে দুটো দূরত্ব সেম আছে। তাহলে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের পিবি সেই চুম্বক ক্ষেত্রের মান কত হবে দেখুন, এইটাই বের করতে বলেছে। তাহলে দেখার কোশ্চেনটা কী হচ্ছে, একটা পরিবাহী লম্ব আছে, তার উপর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, পি বিন্দু মানে পরিবাহী তার থেকে অল্প দূরত্বে পি বিন্দু আছে, এবং ঠিক একই দূরত্ব এর অপোজিট দিকে কিউ বিন্দুটি আছে। তাহলে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র মান কি হবে, অপশানগুলো দেখানো কি বলছে। অপশান এ, কিউ বিন্দুতে চুম্বকীয় ক্ষেত্রের মানের চেয়ে বেশি হবে, অর্থাৎ আমি অপশানগুলো একটু সঠিক করে দিচ্ছি দেখানো। অপশান এ বলছে কি, যে কিউ বিন্দুতে চুম্বকীয় ক্ষেত্রের মানের চেয়ে বেশি হবে, তার মানে বিপি গ্রেটার দেন বি কিউ হবে, এখানের থেকে বেশি চুম্বক, এটা বি কিউ ধরলাম চুম্বক ক্ষেত্র। অপশান বি কি বলছে দেখুন, অপশান বি বলছে কি, কিউ বিন্দু চুম্বকীয় ক্ষেত্রের মানের চেয়ে, অপশান বি কিউ বিন্দুতে চুম্বকীয় ক্ষেত্রের মানের সমান হবে, অর্থাৎ বিপি ইকুয়াল টু বি কিউ হবে। অপশান সিটা দেখানো কি বলছে, কিউ বিন্দু চুম্বকীয় ক্ষেত্রের মানের চেয়ে কম হবে, অর্থাৎ বিপি লেস দ্যান বি কিউ হবে। অপশান ডিটা কি বলছে দেখে নাও, অপশান ডি, বেশি বা কম নির্ভর করে প্রবাহের মানের উপরে, অর্থাৎ বেশি হবে না কম হবে সেটা প্রবাহের মানের উপর নির্ভর করবে, প্রবাহের মানের উপর নির্ভর করবে। এবার দেখলাম লজিক্যালি আমরা কি বলতে পারি, যদি আমরা একই দূরত্বে দেখি তাহলে চুম্বক ক্ষেত্রের মান কি হবে, বি ইকুয়াল টু মিউ 0 I বাই 4 পাই ডেল এল আর, ওকে, ডেল এল আর সাইন থিটা, তাই না, বাই ডেল এল সাইন থিটা, শুধু এখানে ছিল কি ডেল এল সাইন থিটা বাই আর, এটা মান, এটা হচ্ছে মান দেখে নাও। এটা বিপি বি কিউ দুটোই সেম হবে দেখে নাও। এখান থেকে যা আমরা জানি কি, এখান থেকে ভালো করে দেখে নাও, চুম্বক ক্ষেত্রের মানটা যদি ডিবি ধরি, ডিবিটা কার উপর নির্ভরশীল, দূরত্বের উপরে, অর্থাৎ পরিবাহী তার থেকে কতটা দূরত্ব আছে তার উপর চুম্বক ক্ষেত্রের মান নির্ভর করে। এবার কোন দিকে আছে তার উপর ডিপেন্ড করে ডাইরেকশানটা, অভিমুখটা নির্ভর করবে। তাহলে এখানে শুধু মান বলেছি, তাহলে মান যদি বলে তাহলে উভয়ের মান, অর্থাৎ পরিবাহী তার থেকে যেহেতু পি দূরত্ব এক আর কিউ দূরত্ব একই দূরত্ব আছে, তাহলে এই দুটোর মান সেম হবে, কিন্তু ডাইরেকশানটা অপোজিট হবে। এটার ক্ষেত্রে ডাইরেকশানটা কোন দিকে আমি বলেছিলাম কি, উত্তর দিকে যদি এটা নর্থ বলি, আর এর ক্ষেত্রে ডাইরেকশানটা ঠিক অপোজিট হবে, সাউথের দিকে। তার মানে অভিমুখ দুটো বিপরীত হবে, কিন্তু মান দুটো পরস্পর সমান হবে, অর্থাৎ অপশান বি ইজ রাইট অ্যান্সার। ভালো করে বুঝে নাও, আমরা যদি এর সঙ্গে ক্রস প্রোডাক্ট করি, ওকে, ডেল এল ক্রস আর এইভাবে করছে, তাহলে কোন দিকে ডাইরেকশন হবে, এই দিক বরাবর। এবার ডেল এল ক্রস আর এই দিকে যদি করি এইভাবে করলে এই দিকে আসবে, তার মানে কিউ বিন্দুর জন্য চুম্বক ক্ষেত্রের ডাইরেকশন এই দিকে হবে, পি বিন্দুর জন্য চুম্বক ক্ষেত্রের ডাইরেকশন এই ভিতর দিকে হবে, ওকে, বোর্ডের ভিতর দিকে হবে, ঠিক অপোজিট ডাইরেকশন এইভাবে, ওকে, একে অপরের বিপরীত দিকে আছে, ওকে, দেখে নাও এরকম অপোজিট ডাইরেকশন, একে অপরের অপোজিট ডাইরেকশনে থাকবে, কিন্তু মান দুটোর পরস্পর সেম থাকবে, ওকে, তার মানে অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখে নাও, চৌম্বক ক্ষেত্রের মাত্রা কি হবে দেখে নাও, খুবই সহজে নির্ণয় করা যাবে, দেখে নাও বিভিন্নভাবে নির্ণয় করা যায় এটা। কোশ্চেন নাম্বার 6 অপশানগুলো লিখেছি দেখে নাও, চৌম্বক ক্ষেত্রের মাত্রা কি আছে দেখে, এম টি মাইনাস 1 সি মাইনাস 1। অপশান বি বলছে এম টি স্কোয়ার টি মাইনাস 2 এম টি মাইনাস 2 সি মাইনাস 1। অপশান সি কী বলছে দেখে নাও, এম এল টি মাইনাস 1 টি সি মাইনাস 1 এম এল টি মাইনাস 1 সি মাইনাস 1। সি হচ্ছে কুলম্ব এখানে, ওকে। আর অপশান ডিটা কী বলছে দেখে নাও, অপশান ডিটা আছে এম টি স্কোয়ার সি মাইনাস 2। এইটা চুম্বক ক্ষেত্রের মাত্রা কী হবে, এটা চুম্বক ক্ষেত্রের মাত্রার মধ্যে কোনটা হবে দেখেন, খুবই সহজ হবে, সব থেকে সহজভাবে যদি নির্ণয় করি সেটা হচ্ছে কি এফ ইকুয়াল টু কিউ ভিবি, তাই না, চুম্বকীয় বলন। তাহলে এফ এর মান কি জানি আমি,
এম এল টি মাইনাস টু। কিউ হচ্ছে কি, শুধু কুলম যেহেতু আছে আমি শুধু কিউ রাখছি কুলম। ভি হচ্ছে কি এল টি মাইনাস ওয়ান, আর চুম্বক ক্ষেত্র মাত্রাটা বের করবো, এটা বের করবো। আর এখানে এই এল এখানে কেটে যাচ্ছে, টি মাইনাস ওয়ান একটা কেটে যাচ্ছে, তাহলে আছে কি দেখে নাও এম টি মাইনাস ওয়ান সি পি। দেখে নাও টি মাইনাস ওয়ান একটা আছে, এখানে টি মাইনাস টু আছে, তাহলে একটা কাটবে একটা থাকবে, তাহলে বা বি ইকুয়াল টু তাহলে কী পাচ্ছি দেখে নাও এম টি মাইনাস ওয়ান সি, নিচে আসছে উপরে উঠলে সি মাইনাস ওয়ান। তাহলে এইটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের মধ্যে এম টি মাইনাস ওয়ান সি মাইনাস ওয়ান, এম টি মাইনাস ওয়ান সি মাইনাস, অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। দেখলে তাহলে কত সহজে বেরিয়ে গেল। এই ফর্মুলাটা ব্যবহার করবে, এখান থেকে খুব সহজে চুম্বক ক্ষেত্র বের করতে পারবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7 কী বলছে দেখে নাও। এন সংখ্যক পাকযুক্ত 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে। পরিবাহীর কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র 4 পাই ইন্টু 10⁻⁻6 টেসলা হলে এন এর মান কত হবে? খুবই সহজ আছে, দেখে নাও ডাইরেক্ট আমরা ফর্মুলা প্রয়োগ করলেই হয়ে যাবে অ্যান্সারটা। তাহলে দেখে নাও কীভাবে হবে এটা। কোশ্চেন নাম্বার 7, অপশানগুলো আগে লিখে নিই, কী কী অপশান আছে। অপশানগুলো বলেছে কি 20, 10, 2, 1, 20, 10, 2, 1। তাহলে প্রদত্ত কী দেওয়া আছে দেখো না, প্রদত্ত কী বলেছে দেখে নাও, ব্যাসার্ধ বলে দিচ্ছে। ওকে, ব্যাসার্ধ আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার, তাহলে এটাকে মিটারে কনভার্ট করতে হবে 0.1 মিটার। ওকে, 0.1 মিটার। নেক্সট দেখে নাও, তাহলে 10-এ আমরা পেয়ে গেছি, এটা ব্যাসার্ধটা দেওয়া আছে। তারপরে কী আছে দেখে নাও, কারেন্টটা বলে দিয়েছে আই ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। চুম্বক ক্ষেত্রটাও বলে দিয়েছে কত দেখে নাও 4 পাই 10⁻⁻6 টেসলা। ওকে, দেখো না সেন্টিমিটার মিটার করলাম, কারণ সব এসআইতে দেওয়া আছে সেই জন্য টেসলা। ওকে, এগুলো আমরা পেয়ে গেছি। তাহলে এন এর মান কত, পাক সংখ্যা কত হবে, এর মান কত? তাহলে আমরা জানি চুম্বক ক্ষেত্রের কেন্দ্রেতে কোনো বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রের চুম্বক ক্ষেত্রের মান কি μ0 Ni/2r, এন সংখ্যক পাকের জন্য। এবারে μ0 মান কত দেখো, μ0 ইকুয়াল টু 4 পাই ইন্টু 10⁻⁻7। ওকে, এটা তাহলে বসানো যাক। তাহলে দেখো আমরা যদি এটা সমাধান করি এন বের করবো, তো তাহলে একটা কাজ করছে দেখে নাও, তাহলে বি ইন্টু 2r গুণ করলাম ডিভাইডেড বাই μ0I ইকুয়াল টু এন। তাহলে বা এন ইকুয়াল টু মানটা বসানো যাক, বি হচ্ছে কি 4 পাই ইন্টু 10⁻⁻6 ইন্টু 2 ইন্টু আরটা কত 0.1 ডিভাইডেড বাই μ0 কত 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু আইটা হচ্ছে 1। পয়েন্টটা তুলে দিলাম, এখানে একটা 10 বসিয়ে দিলাম। বা একটা কাজ করতে পারি, ঠিক আছে এটা রাখলাম, কোনো সমস্যা নেই। তাহলে 4 পাই কাটলো 10⁻⁻7, দেখেন 10⁻⁻7 10⁻⁻6, এটা যদি 10 করে দিই এটা 1 আছে। ওকে, তাহলে -7 আর 1 তাহলে কত হচ্ছে -6, 10⁻⁻6 -6, মানে এটা পুরোটা কেটে যাচ্ছে। দেখে না মিলিয়ে নাও, 10⁻⁻6 10⁻⁻7 -7 আর +1 তার মানে কত হচ্ছে 10⁻⁻6 -6 কাটলো, তার শুধু 2, অ্যান্সার শুধু 2 হবে। কয়েলের পাক সংখ্যা 2, অপশানটা দেখে নাও, অপশান সি ইজ রাইট অ্যান্সার। তো এখানে কত দিয়েছে, অপশান সি। ওকে, খুব ইজি ছিল, ডাইরেক্ট ফর্মুলা আমরা বসিয়ে দিয়েছি। নেক্সট 8 নম্বর কোশ্চেনটা দেখুন কী বলছে। এটাও খুব ইজি, একদম পাতি কোশ্চেন দিয়ে দিয়েছি, আমরা এর আগে এটা ফর্মটা দেখিয়েছিলাম। নিজের কোন সম্পর্কটি বায়োসাভার সূত্রকে প্রকাশ করে? ওকে, কোন সূত্রতে বায়োসাভার সূত্রকে প্রকাশ করে? চারটে ফর্ম দিয়েছে এখান থেকে। কোশ্চেন নাম্বার 8, অপশান এ কী বলছে দেখে নাও, ডেল্টা ভি ভেক্টর ইকুয়াল টু μ0I বাই 4 পাই del L ক্রস R বাই R²। অপশান বিটা আছে কি ডেল্টা বি ভেক্টর ইকুয়াল টু μ0I বাই 4 পাই del L ক্রস R বাই R কিউব।
ওকে, এটা আর কিউ আছে, তারপরে আর আছে অপশান সি ডেল্টা বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই 4 পাই ইন্টু ডেল এল ক্রস আর বাই আর। অপশান ডি বলছে দেখে নাও কি, এটা আর ক্যাপ বলেছে এখানে, মিউ ডেল্টা বি মিউ জিরো আই বাই 4 পাই ডেল এল ক্রস আর ক্যাপ বাই আর। তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও, আমরা এর আগে এটা আলোচনা করে দিয়েছিলাম তাই না, এর আগে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে কি অপশান বি ইজ রাইট অ্যান্সার। দেখে নাও ডেল এল ক্রস আর বাই, কীভাবে আসলো দেখে নাও, কীভাবে আসলো সেটা আমি তোমার দেখিয়ে দিচ্ছি। নর্মাল কি বায়ো সাভার সূত্রের ফর্মুলা কি ছিল, নর্মাল ফর্মুলা ডেল্টা বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই 4 পাই ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটা হচ্ছে নর্মাল রূপ, এটা যে ভেক্টর রূপ আছে, তাহলে এটাকে কনভার্ট করবে কীভাবে দেখেন, খুবই সহজে মিউ জিরো আই বাই 4 পাই ডিএল আর সাইন থিটা বাই, দেখেন এখানে তো আর ছিল না, আর এক্সট্রা দিলাম, তাহলে এখানে আর স্কোয়ার আর কিউ করে দিলাম, ঠিক আছে। দেখেন না আর একটা কাটলে আর স্কোয়ার, মেশিন এখানে এক্সট্রা আর দিয়ে এখানে আর গুণ করে দিলাম। এবার ডেল এল আর সাইন থিটা, তাহলে এ বি সাইন থিটা মানে এ ক্রস বি। এবার যদি ভেক্টর রূপ দিয়ে দিই ডেল্টা বি ভেক্টর দিয়ে দিলে, তাহলে এখানে এন ক্যাপ থাকবে, তাহলে মিলিয়ে কী হয়ে যাবে মিউ জিরো আই বাই 4 পাই ডেল এল ক্রস আর বাই আর কি, বোঝা গেল। তাহলে চলে আসলো অপশান বি ইজ রাইট অ্যান্সার, এইভাবে এসেছিলো। তো নেক্সট কোশ্চেন কী বলছে দেখেন, 9 নম্বর কোশ্চেনটা কী বলছে, যদি তড়িৎ প্রবাহ মাত্রাকে স্থির রেখে বৃত্তাকার তড়িৎ পরিবাহীর ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়, তবে বৃত্তাকার পরিবাহী কেন্দ্রের চুম্বক ক্ষেত্রের কী হবে দেখেন, খুবই সহজ, একদম ইজি কোশ্চেন, ডাইরেক্ট ফর্মুলাতে হয়ে যাবে। দেখুন কী বলছে দেখেন কোশ্চেন নম্বর 9, কী বলছে দেখেন কোশ্চেনটাই, যদি একটা ধরলাম একটা বৃত্ত ছিল যার ব্যাসার্ধ হচ্ছে আর, এবারে কী হচ্ছে এর প্রবাহ মাত্রা হচ্ছে আই যাচ্ছে, এর থেকে দ্বিগুণ করা হয়, ওকে, অর্থাৎ ব্যাসার্ধ যদি 2r করা হয়, কারেন্ট আগে এটার মতনই যায়, তাহলে এখানে যে চুম্বক ক্ষেত্র বি হয়, তাহলে এখানে চুম্বক ক্ষেত্র বি ড্যাশটা কত হবে সেটা বের করতে বলেছে। অপশানগুলো দেখে নাও কী বলছে, ফার্স্ট অপশান, প্রথম অপশানটা বলছে একই থাকবে, মানে এখানে বলছে কি একই থাকবে, অর্থাৎ বি আর বি ড্যাশ দোষ সেম হয়ে যাবে। অপশন বি কি বলছে দেখে নাও, দ্বিগুণ হবে। অপশন সি কি বলছে দেখে নাও, অর্ধেক হবে। অপশন ডি 4 গুণ হবে। কীভাবে বের করব, খুবই সহজ, বি ইকুয়াল টু আমরা জানি কি মিউ জিরো আই বাই 2r, তাই না, কেন্দ্রেতে এটা হচ্ছে আমরা চুম্বক ক্ষেত্র জানি, তাহলে বি ড্যাশ ইকুয়াল টু কী হবে দেখো না, মিউ জিরো আই, যেহেতু আইটা ঠিক সেম আছে 2 ইন্টু 2r, ব্যাসার্ধ কী হয়েছে দ্বিগুণ করা হয়েছে, তাহলে 2r হয়ে যাবে, তার মানে কত হচ্ছে যদি দুইটাকে বাইরে বের করে দিই 1/2 ইন্টু মিউ জিরো আই বাই 2r, এটা মানে কি বি, তাহলে বা বি ড্যাশ ইকুয়াল টু b/2, তাহলে কী হচ্ছে চুম্বক ক্ষেত্র আগের তুলনায় আগে যা ছিল তার অর্ধেক হয়ে যাবে। অপশান সি ইজ রাইট অ্যান্সার। দেখলে কত ইজি ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 10 কী বলছে দেখে নাও, আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের ফলে কুণ্ডলীর কেন্দ্রে এবং কেন্দ্র থেকে আর দূরত্বে অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের যথাক্রমে B1 ও B2 অনুপাত কত হবে। খুবই সুন্দর কোশ্চেন বলে দেখে নাও, অর্থাৎ একটা বৃত্তের কেন্দ্রেতে চুম্বক ক্ষেত্র B1 আর একটা বৃত্তের কেন্দ্র থেকে আর দূরত্বে চুম্বক ক্ষেত্র B2, তাহলে এই দুটোর অনুপাত কী হবে, খুবই সহজে নির্ণয় করা যাবে। দেখে নাও, আমি এটা সহজে একদম ইজি করে তোমাদের বুঝিয়ে দেবো, ব্যাখ্যা সমাধানও করিয়ে দেবো। দেখে নাও কোশ্চেন নাম্বার 10 কী বলে দেখে নাও, একটি বৃত্ত আছে যার ব্যাসার্ধ হচ্ছে আর, এর কেন্দ্রতে চুম্বক ক্ষেত্র হচ্ছে B1, আর একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ আর, এর কেন্দ্র থেকে আর দূরত্বে, এটাও আর দূরত্বে চুম্বক ক্ষেত্র B2, তাহলে B1 is to B2 সেটা কত বের করতে বলেছে। তাহলে অপশানগুলো দেখে নাও কী হচ্ছে। অপশান এ, ফার্স্ট অপশান বলেছে কি দেখে নাও, √2 is to 1
অপশন বি 2:1, অপশন সি 2√2:1, অপশন ডি 4:1, অপশন ডি 4:1। তাহলে কোনটা হবে দেখে নাও। তাহলে আমরা কেন্দ্র ফর্মুলা জানতে হবে, তাহলে B1 ইকুয়াল টু আমরা কেন্দ্র আগে বের করেছি μ0I/2r, এটা হচ্ছে কেন্দ্রে। আর কেন্দ্র থেকে আর দূরত্বে যে কোনো দূরত্বের ক্ষেত্রে হয় কি চুম্বক ক্ষেত্রে কি বৃত্তের, আমি লিখে দিচ্ছি এখানে, বৃত্তের কেন্দ্র থেকে x দূরত্বে চুম্বক ক্ষেত্র অবশ্য অক্ষ বরাবর, ওকে, সেটা কি আছে B ইকুয়াল টু আমরা জানি কি μ0I/2 ইন্টু r² প্লাস x² তা 3/2, ওকে। এইটা এক্ষেত্রে B2টা কত হবে, এখানে x ইকুয়াল টু কী বলেছে r, এইটা নর্মালি x হয়, এই x ইকুয়াল টু এখানে কি আছে r আছে, তাহলে এক্ষেত্রে ফর্মুলাটা কী দাঁড়াবে দেখো না, তাহলে এক্ষেত্রে ফর্মুলাটা দাঁড়াবে, অর্থাৎ যেটাকে আমরা B2 বলছি, B2টা তাহলে কী হবে দেখো না, B2 ইকুয়াল টু μ0I/2 ইন্টু r² প্লাস r² 3/2, তো এক্সটাও আরটাও, তাহলে কত হচ্ছে দেখুন, এটা ইকুয়াল টু μ0I, ওকে, বাই 2 ইন্টু r²/2 r² 3/2, 2r² 3/2। তার মানে দেখো না r² জন্য আর এখানে দেখে নাও আর কিউ হয়ে যাচ্ছে, তার মানে এখানে পাচ্ছি কি দেখে নাও μ0I/2 ইন্টু r² এখানে পাচ্ছি দেখে নাও 2√2 ইন্টু r, তাহলে r² এখানে একটা কাটবে আর একটা কাটবে, তাহলে r² জন্য একটা আর কিউ এসে দুটো আর কেটে যাবে, তাহলে থাকছে কি দেখে নাও এখানটায়, তাহলে এখানে পাচ্ছি B2 ইকুয়াল টু, আমি একটা 2√2কে বাইরে রাখছি, 1/2√2 বাইরে যাচ্ছে ইন্টু μ0I/2r, এই আর রাখলাম, 2√2কে বাইরে বের করলাম। এবার μ0I/2r এর মানে কি, এটাই পেয়েছে দেখো না, এটা হচ্ছে B1, তার মানে এখানে বলতে পারি কি, তার মানে এখানে আমরা কি বলতে পারি ভালো করে দেখো নাও, তাহলে বা B2 ইকুয়াল টু 1/2√2 ইন্টু B1, তাহলে বা 2√2 ইকুয়াল টু B1/B2, ব্যাস এটা হয়ে গেল, 2√2/1 করতে হলো, তাহলে B1 ইস টু B2 ইকুয়াল টু 2√2:1, তাহলে এইটাই অ্যান্সার, 2√2:1, অপশন সি ইজ রাইট অ্যান্সার। তা দেখেন খুবই সহজ ছিল, এটা সিম্পল ফর্মুলা ছিল, ফর্মুলাতে এক্সের জায়গায় কী বলেছে শুধু সেটা বসিয়ে দেবো, যা আসবে সেখান থেকে অ্যান্সার চলে আসবে, কোনো এক্সট্রা কোনো কাজ করার নেই। দেখে নাও কেন্দ্রত চুম্বক ক্ষেত্র আমরা জানি এইটা হয়, এবারে কোনো একটা বৃত্তের কেন্দ্র অক্ষ বরাবর যে কোনো দূরত্বে চুম্বক ক্ষেত্র রাশিমালা হচ্ছে এটা, স্পেশালি এখানে হচ্ছে আর দূরত্বে অবস্থিত, তাহলে এক্স ইকুয়াল টু আর বসালে B2 হবে, B2 পেলাম এটা, তাহলে সেখানে ক্যালকুলেট করে দেখছি কী আসছে, এইটা আসছে, এখানে আমরা জানি μ0I/2r একটু আগে দেখে ফেললাম, তাহলে B1 বসিয়ে দিলে অ্যান্সারটা পেয়ে যাবে, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। নেক্সট সিমিলার কোশ্চেন আছে আর একটা, সেটা হচ্ছে কি 11 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো না, আর ব্যাসার্ধের বৃত্তাকার তড়িৎ পরিবাহীর কেন্দ্রে এবং পরিবাহীটির অক্ষ বরাবর কেন্দ্র থেকে 3r দূরত্বে, অর্থাৎ এখানে দূরত্বটা 3r হচ্ছে, 3r দূরে চুম্বক ক্ষেত্রের মানের অনুপাত কী হবে, চুম্বক ক্ষেত্রের মানের অনুপাতটা কী হবে, খুবই সহজ, একই টাইপের কোশ্চেন দেখে নাও, অপশানগুলো কী হবে, আমি অপশানগুলো চেঞ্জ করছি দেখে নাও, অপশান এ, অপশানগুলো কী বলে দেখে নাও, অপশান এ √10, অপশান বি কী বলছে দেখে নাও 2√10, অপশান সি হচ্ছে কি 10√10, অপশান ডি কী বলছে দেখে নাও 20√10, কী বলছে এটা হচ্ছে 3r হয়ে গেছে, এবার এটা 3r। কোশ্চেনটা ভালো করে বুঝে নাও, কোশ্চেনটা বলেছে কি আর ব্যাসার্ধে বৃত্তাকার তড়িৎ প্রবাহের কেন্দ্রে, অর্থাৎ এটা এবং কেন্দ্র থেকে এবং পরিবাহীটি অক্ষ বরাবর কেন্দ্র থেকে 3r দূরে চৌম্বক ক্ষেত্রের মানের অনুপাতটা কত সেটা বের করতে হবে। তাহলে আমরা এটা লিখলাম, এবার দেখুন অ্যান্সারটা কত আসবে,
তাহলে একইভাবে কেন্দ্রের ফর্মুলা আমরা জানি এটা μ0I/2 ওকে, এটা আমরা B1ই রাখছি, কোনো সমস্যা নেই, যে কোনো B1 B2 বলতে পারি। কেন্দ্রের থেকে দূরত্ব আমরা জানি এটা ফর্মুলা হয়, কিন্তু যদি 3R হয়ে যাবে সেক্ষেত্রে ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। এটা তার দূরত্ব যদি 3R হয়ে যায় তাহলে B2 = μ0I/2 R² + 3R², তার 3/2 3। ওকে, তাহলে এক্সটা হচ্ছে কি x = 3R, তাই না? তাহলে x² আছে। ওকে, দেখেন এটা x² x = 3R, তাহলে x² = 9R²। x² কি হবে 9R², তাহলে এটা 9 হয়ে যাবে, 9R²। মানে পাচ্ছি কি দেখে নাও, তাহলে = μ0I/2 R²/10R² পাওয়ার 3/2। তার মানে এখানে বলতে পারি কি μ0I/2 R²/10 √10 R²/R³ R³ আমি এইভাবে ভেঙে দিলাম, R²/R, তাহলে R² কাটবে, তাহলে কি পাচ্ছি দেখে নাও, তাহলে বা B2 = আমি একটা কাজ করি 10 √10কে বাইরে বার করছি, এবার এখানে 1/10 √10 বাইরে গেল ইন্টু μ0I/2R, তাহলে μ0I/2R মান কি হচ্ছে B1, তাহলে বা B2 = 1/10 √10 ইন্টু B1, তাহলে বা 10 √10 = B1/B2। তাহলে অনুপাত কী হলো, অতএব B1, এটা আমরা অ্যান্সার বের করলাম, B1/B2 = 10 √10, তাহলে 10 √10 অপশান সি। দেখলে তাহলে কত ইজি ছিল, একই ফরম্যাট, সেই জন্য আমি করে দিলাম। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। তো দেখে নাও, আজকে আমি তোমাদের 1 থেকে 11 পর্যন্ত অঙ্ক করে দিলাম, নেক্সট ভিডিওতে এরপরে স্টার্ট করব। তো আজকেরও যেই MCQ প্রশ্নগুলো সমাধান করে দিলাম, কেমন লাগলো, বুঝতে পারলে কি না সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।